নমস্কার সবাইকে। শুরু হচ্ছে বেঙ্গলি অডিও স্টেশনের এ সপ্তাহের গল্প। বেঙ্গলি অডিও স্টেশনে আমরা প্রকাশ করি অগ্রন্থিত গল্প। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন, আর না লাগলে আনলাইক ও কমেন্ট। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প রান্না বান্না, রচনা অমিত গোস্বামী। মূল গল্প পাঠ ও শ্রুতি পরিচালনা প্রভাত রঞ্জন ভট্টাচার্য ও সহযোগী কণ্ঠ কাকলি মুখার্জি ও শঙ্কর চট্টোপাধ্যায়। রান্না সম্পর্কে আমার জ্ঞান অনেকটা জটায়ুর হিন্দি জ্ঞানের মতো। তবে জটায়ুর মতো হিন্দি ভাষা শিক্ষার বই পড়ার মতো রেসিপির বই কখনো উল্টে দেখিনি। কিন্তু একটা জিনিস দেখেছি যে এ বইয়ের কাটতি দারুণ। দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় পুত্র হেমেন্দ্রনাথের মেজ মেয়ে প্রজ্ঞাসুন্দরী দেবী হলেন প্রথম বাঙালি মহিলা যিনি বাংলা ভাষায় প্রথম রান্নার বই লেখেন। আবার তিনি বিলেতের রাজকীয় ভোজসভায় প্রচলিত মেনু কার্ড থেকে অনুপ্রাণিত হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভোজের আসরে হাতে লেখা মেনু কার্ড মানে ক্রমণী প্রচলন করেন। একবার কলেজ স্ট্রিটে এক প্রকাশকের সাথে দেখা করতে গেছি। পাঠিয়েছেন একজন নামকরা কবি। উদ্দেশ্য আমার কবিতার বই যদি তিনি তার খরচে প্রকাশ করেন। যথেষ্ট সমাদর করে বসালেন। এক খুঁড়ি চাও এলো সামনে। প্রকাশক আমার দিকে তাকিয়ে বললেন, রান্না জানো? না, কফি বানাতে পারি কফি মেশিনে। আরে ধুস, আমি জিজ্ঞাসা করছি রান্নার রেসিপি জানো কিছু? না, তবে ঠাকুমা জানেন, আলুর ঝোল, গুলে মাছের চচ্চড়ি। ওসব চলবে না। পদ্মলুচি, হসনি কাবাব, সন্ধানিকা এসবের খাবারের নাম শুনেছো কোনোদিন? না, আমার বাবাও শুনেছেন বলে আমার জানা নেই। তবে যে বললে শোভাবাজার রাজবাড়ির সাথে তোমাদের আত্মীয়তা আছে। কখন বললাম? ওরা দেব, আমরা কনৌজি ব্রাহ্মণ। ওরা খানদানি আর আমরা দিনানি। আত্মীয়তা হয় নাকি? ও, তো তুমি বলনি? তাহলে কে বললো বলো তো? শালা পদ্মলুচির রেসিপিটা হালকা করে বলে কেটে পড়লো। পদ্মলুচি? সেটা আবার কি? এটা কি রাজনৈতিক পদ্ম নাকি পদ্ম ফুল? সেসব নয়, এ লুচির ময়াম হলো ঘি, নিরামিষ হলে হালকা ছানার পুর, আর আমিষ হলে পাঁঠার মাংসের কিমার হালকা পুর। এরপরে ডুবো ঘিয়ে কায়দা করে ভাজা। এ ভাজার কারিকুরিতে এটা ঢেউ খেলানো দেখতে হয়। 1906 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলায় ওই রাজবাড়ির এক বিয়ের মেনুতে হয়েছিল এই পদ্মলুচি। তা আপনি আমার কাছে রান্নার রেসিপি চাইছেন কেন? কবিতার সাথে এর কি সম্পর্ক? ভাই, কবিতার বই কেউ কেনে না, ফ্রি দিলেও পড়ে না। যাদের দু চারটে বিক্রি দেখো, তা হয় কোনো গোষ্ঠী বা সিন্ডিকেটের কল্যাণে, আর না হলে বাচিক শিল্পীদের কল্যাণে। অবশ্য যারা নাম করে গেছেন তাদের ব্যাপারটা আলাদা, তাদের কবিতা আবার পাঠ্য। কাজেই কিন্তু আপনি তো কবিতার বই ছাপেন বলে জানি। কন্ডিশনাল, সরকারি মুরব্বীদের বা রাজনৈতিক নেতাদের কবিতার বই ছাপি। ওহো, তাহলে আমি উঠি। হ্যাঁ, ওঠার আগে শোনো, তুমি যদি এরকম সাবেকি রেসিপি জোগাড় করে লিখতে পারো, ওই 25,000 শব্দ, সেটা যদি মোটামুটি ঠিক থাকে, তবে সেটার সাথে কবিতার বই ফ্রি। রান্নার বই সাথে কবিতা ফ্রি। না, কবিতার বই না বেরোলেও তিনি আমার চোখ খুলে দিয়েছিলেন। তার কিছুদিন বাদেই আমার এক ক্রীড়া সাংবাদিক বন্ধুর সাথে দেখা। সে টেনে নিয়ে বসালো এক নামী পানশালায়। কি ব্যাপার? দামি পানীয় ও খাবারের অর্ডার দিল। তারপরে বেশ আয়েশ করে বসে বলল, তুই তো জানিস আমি চাকরি ছেড়ে দিয়েছি। শুনেছি, ওই কি একটা ম্যাগাজিন বার করেছিস। ও, তা দিয়ে তোর চলে? শালা,
চলে মানে দৌড়োয়। এই যে তোকে এখন খাওয়াচ্ছি, আগে কখনো এনেছি এখানে? বা তাহলে তো ভালোই। তা ওই তোর এই হিট ম্যাগাজিনটা কিসের? রান্নার, নাম রান্না বান্না, দাম পুরো একটা গান্ধী নোট, 100 টাকা দাম। বাবা, এত দাম দিয়ে লোকে ম্যাগাজিন কেনে? মহিলারা, বিশেষত ওই বড় লোকের বউয়েরা কারাকারি করে কেনে, আবার তারা লেখেও। এই দেখ, তোর বাংলাদেশের এক কবি বান্ধবী রেসিপি লিখেছে। সে কি, সে তো এক বিরাট আমলার বউ। বাসায় রান্নার লোক আছে দুটো, জীবনে রান্না করেছে বলে শুনিনি। তাতে কি, উনি লেখেন বলে বাংলাদেশে 5,000 কপি প্রতি মাসে পাঠানোর অনুমতি পেয়েছি। যাকে সে বাদ দে, একটা কাজের কথা শোন। তুই তোর বউয়ের নামে রেসিপি লেখ। হোয়াট? কি বলতে চাইছিস? পরিষ্কার করে বলতো। তুই মনে কর তোর বউয়ের নামে লিখলি 2 বাংলার হারিয়ে যাওয়া রান্না, কবিদের হেসেল থেকে খেলোয়াড়রাও রাঁধে, এই ধরনের কিছু। ভালোই পয়সা দেব। বউকে বলতেই বউ বেজায় খুশি। শুরু হলো আমার লেখা আর বউয়ের অ্যাকাউন্টে টাকা আসা। ভালোই, সংসার চালাতে খ্যান নেই। রান্না বিশেষজ্ঞ হিসেবে বেশ খ্যাতি হলো। হঠাৎ একদিন দেখি আমার বাড়িতে এক লোক, সে নাকি ইন্টেরিয়ার ডিজাইনার। কি ব্যাপার, আমার স্টাডি রুম নাকি মডিউলার কিচেন হবে, খাবার এক্সিবিট করার টেবিল হবে, ক্লাস নেওয়ার চেয়ার টেবিল বসবে, ভিডিও করার ক্যামেরা বসবে, কম্পিউটার বসবে, ইউটিউবে রেসিপি লোড হবে বউয়ের অ্যাকাউন্টে। সে কি, বউকে জিজ্ঞাসা করলাম, তুমি কি করতে চলেছ বলো তো? বললামই তো কি কি হবে। আমার স্টাডি রুম, এত বই। ফালতু এর ওর তার দেয়া বই শেড দরে বেচে দেবো। কাজের বইগুলো গ্যারেজে রাখবে, কাজের সময় এনে পড়বে, আর লেখালেখি ড্রয়িং বা ডাইনিং এ করবে। এখন তো ল্যাপটপ। কিন্তু এত খরচ করছো যে টাকা পাবে কোথা থেকে শুনি? ব্যাংক লোন দেবে 1 সপ্তাহেই, কথা হয়ে গেছে। গ্যারেন্টার তুমি। আমাকে গ্যারান্টার হিসেবে ব্যাংক মানবে কেন? আমার ইনকাম কি এমন? আরে বাড়িটার মালিক তো তুমি। কিন্তু তুমি তো রান্নাই জানো না ভালো করে, যা খাওয়াও। সেজন্যই তো একটা লোক রাখবো বিভিন্ন জায়গা থেকে রেসিপি সংগ্রহের জন্যে। পাড়ার ক্যাটারার ভোলাদার কুকের সাথে কথা হয়ে গেছে, ও যেদিন যেদিন দরকার হবে রেঁধে দেবে। আমি খাবারের সামনে দাঁড়িয়ে ছবি তুলবো, আর তুমি প্লিজ কপিটা যেভাবে লিখছো লিখে দিও। তোমার আর রেসিপির জন্য দৌড়তে হবে না। কিন্তু ক্লাস নেবে বলছো, ভিডিও করবে বলছো, নিজে না করলে? ওসব নিয়ে টেনশন নিও না। তোমার রান্না বান্না ম্যাগাজিনের বন্ধু আর সেই বাংলাদেশের বান্ধবী সব শিখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে। তুমি প্লিজ আপত্তি করো না। আর শোনো, কি? 1 বছরে আশা করি সব স্মুথ হয়ে যাবে। তখন তোমার কবিতা লেখার জন্য কোনো তরুণ কবিকে রিক্রুট করে দেব। সত্যি বলি, আমার বউ ইতিমধ্যে কলকাতার নামী রন্ধন পটিয়সী নামে বিস্তর নাম করেছে। পাশেই আর একটা ফ্ল্যাটে অফিস, তার নিচে বাঙালি রেস্তোরাঁ, সেটাও চলছে মারহাবা। কাগজে কাগজে রেসিপি বেরোয়, আবার সাক্ষাৎকারও বেরোয়, পার্টিতে ডাক পড়ে, টিভিতে পরিচিত মুখ, পুরো সেলেব। আমার কবিতার জন্যে কেউ রিক্রুট না হলেও আমাকে প্রায়ই বসতে হয় ওর ঝামেলার কাজে। কাব্যচর্চাকে এখন রান্না চর্চা 10 গোল দিয়ে মাঠের বাইরে করে দিয়েছে। গতকাল আমার সেই দাপুটে বউ আমার কাছে এলো অতি বিনত স্বরে। শোনো, একটা উপকার করবে? হেব্বি ফেঁসে গেছি, তুমিই পারবে আমাকে বাঁচাতে। কি করতে হবে বলো? পয়লা বৈশাখে আমার রেস্তোরাঁ দুপুরে সব টেবিল বুক করেছে
এক নামী সংস্থা সব ফিল্ম স্টারদের খাওয়াবে, সেটা লাইভ করবে সিটিভি। তা আমাকে কি করতে হবে? খাওয়া না হয় আমি ম্যানেজ করে দেব, কিন্তু পুরো অ্যারেঞ্জমেন্টে এমন একটা শৈল্পিক ব্যাপার থাকতে হবে যে পাবলিকের চোখ ধাঁধিয়ে যায়। খাবার প্রেজেন্টেশনের জন্য আমি এক আর্টিস্টকে বুক করেছি, কিন্তু মেনু কার্ড, খাবারের নাম, দেওয়ালে কিছু লেখা, ইনসাইড ডেকোরেশন, এটার দায়িত্ব তুমি নাও। জানোই তো আমার কত শত্রু। একটা খাতা পেন আনো, প্রশ্ন না করে যা যা বলছি তাই লেখো। হ্যাঁ, এই যে এনেছি, বলো। প্রথমে লেখো ক্রমণী। এই ক্রমণী মানে কি? মেনু কার্ড, মেনু কার্ড। তার নিচে লেখো এই এক এক করে। বলো। প্রথমে লেখো ভাপা তন্ডুল, অর্থাৎ সাদা ভাত। অন্যেরা অন্য লিখবে, তুমি প্রথম থেকেই আলাদা। আচ্ছা, এবারে পরপর বলে যাই, তুমি লিখতে থাকো। বলো। শাক্য বরিষ্ঠ মানে বড়ি দিয়ে শাক ভাজা। কদলী পুষ্প ঘণ্টিকি মানে মোচার ঘণ্ট। পঞ্চমিশ্র মানে 5 মিশেলি ঘ্যাঁট। কাঞ্চন মুগ তত্ত্ব মানে সোনা মুগ ডাল। বেগুন বিভাজিকা মানে লম্বা করে বেগুন ভাজা। এলাই তো গাছ পণ্ঠক মানে এঁচোড়ের ডালনা। রুই পক্ক কাল্য মানে পাকা রুইয়ের কালিয়া। নদী শস্য সরিষা মানে সর্ষে ইলিশ। পৌরুষীন অজরস মানে খাসির ঝোল। অপক্ক আম্রসুধা মানে কাঁচা আমের চাটনি। সঙ্গী রোচক মানে পাঁপড়। রসসিক্ত বর্তুল মানে রসগোল্লা। জারিত দহি মানে দই। লালুস্ত্রী মানে রাবড়ি। তাম্বুল পিরিতি মানে পান। বাহ, মেনু তো ভালোই বাঁচলে, নামও জব্বর। রাবড়ির নাম গোলমেলে, কেস খাবো না তো? আরে না না, তিনি এখন ক্ষমতায় নেই। লালু এখন আব্বুলিশ। ঢোকার মুখে বোর্ডে লেখা থাকবে, আসুন বসুন, হলাম ধন্য। আয়োজন এই যৎ সামান্য। ভাত ও মাছ, মাংস মিষ্টি, এদের প্রতি দেবেন দৃষ্টি। এই ছড়ার নিচে লেখা থাকবে, বনেদি কলকাতার ঘরবাড়ি গ্রন্থ থেকে, 1917 খ্রিস্টাব্দ। তাহলে ওজন বাড়বে। বাহ, এটা সহজ ছড়া। হ্যাঁ, এবারে লেখো দেওয়ালে যা যা লেখা থাকবে। পূবের দেওয়ালে লিখবে, অজ্ঞরা ভত্তা, রম্ভ ও পত্তা, গাইক ঘিত্তা, দুগ্ধ সযুক্তা, মৌগিলি মচ্ছা, নলিতা গচ্ছা, দিজ্জয়ী কান্তা, খাই পুনবন্তা। এটা 14 শতাব্দীর প্রাকৃত পৈঙ্গল গ্রন্থ থেকে উদ্ধৃতি। বাংলায় লেখা খাদ্য সম্পর্কিত প্রাচীনতম কবিতা। এর অর্থ, যে রমণী কলা পাতায় গরম ভাত, ঘি, মৌরলা মাছ এবং নলিতা অর্থাৎ পাট শাক পরিবেশন করে স্বামীকে খাওয়ায়, সেই স্বামী ভাগ্যবান। কিন্তু সবাই কি বুঝবে? বুঝুক না বুঝুক, তোমার ওজন বাড়বে। দক্ষিণের দেওয়ালে কি লেখা থাকবে সেটা লিখে নাও। এটা কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্য থেকে নেওয়া। নোটের রাঙা তল্লে সাক্ষ্য পালঙ্গ নলিতা, তিক্ত ফল ও তাঁর শাক ও কলতা পলতা, সাঁজতা বন্যতা বন্যপুঁই ভদ্রপলা, নটুয়া বেথুয়া তোলে ফিরে খেতে খেতে, মোহরি সুলোকা ধন্যা ক্ষীর পাই বটে। এর মানে কি সবাই বুঝবে? অত বোঝাবুঝির দরকার নেই। আর একটা দেওয়াল বাকি, ওখানে লিখবে, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল, রস ভরা রসময় রসের ছাগল, তোমার কারণে আমি হয়েছি পাগল। এটা কবি ঈশ্বর গুপ্তের লেখা।
1850 সালে। বাহ বাহ, দারুণ হলো। আমি জানতাম তোমার মতো প্রতিভা ছাড়া অন্য কেউ এভাবে ভাবতে পারতো না। ইউ আর রিয়েলি জিনিয়াস। সে বুঝেছি, শুধু বলি শেষ যুদ্ধে কবিতাই বাঁচায়, বুঝলে? সবাই ওটাকেই আশ্রয় করে। পয়লা বৈশাখের সকালে পার্লারে ঘন্টা দুয়েক কাটিয়ে আমার বউ যখন রেস্তোরাঁতে ল্যান্ড করলো, তখন আমি তদারকি করতে করতে গলদঘর্ম। বউ রেডি ফর দ্য শো। যথাসময় সবাই এলো, প্রশংসায় পঞ্চমুখ। আমার বউও আমার থেকে শোনা কথাগুলি হাড় সাজিয়ে ছাড়ছে। খাওয়ারও প্রশংসা হলো প্রচুর। সাক্ষাৎকার নিল টিভি। বউ খুব খুশি। হঠাৎ ছন্দপতন। ইশারায় দ্রুত এসে আমাকে ডাকলো, টেনে আনলো ভেতরের মুখ ধোয়ার বেসিনের সামনে। সেখানে একটা কম্পিউটার প্রিন্ট পোস্টার করে কে সাঁটিয়ে দিয়েছে। তাতে লেখা, আজকের ধাঁধা খেয়ে দিয়ে আঁচিয়ে নিয়ে সত্যি জেনে যান, কাব্য না হয় দূরের কথা, এমন কি ওই পান, সাজতে যদি জানেন দিদি ফেলবো কেটে কান, বলুন দেখি যা যা ভালো সবগুলি কার দান। দেখেছো কে এই কাণ্ড করেছে? গেস্টরা দেখলে কি হতো বলো? বলেছি না আমার অনেক শত্রু আছে। আরে ভুল করছো, কবিতারও বন্ধু আছে, সব সময় এত হ্যাটা করো না। বলেই আমি পোস্টারটা ছিঁড়ে দিয়ে কবিকে মনে মনে কুর্নিশ করলাম।